এই মুখ পুরি, ওঠ, ওঠ বলছি। এখনো যে ঘুমিয়ে আছিস? ঘরের কাজ কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? মা, আমার অনেক জ্বর, বিছানা থেকে উঠতে পারছিলাম না, তাই আর কি। ওসব আদিক্ষেতা আমার সাথে দেখাতে আসিস না। জলদি যে উঠানটা ঝাড়ু দে, না হলে তোর খাওয়া আজ বন্ধ। কাউকে বসে বসে খাওয়াতে পারবো না। কাজ করলেই নুন পান্তা জুটবে, নয়তো খালি পেটেই থাকবে আজ। যাচ্ছি মা, তুমি চিন্তা করো না, আমি বাড়ির সকল কাজ করে দিচ্ছি। এরপর শাহিদা উঠোন ঝাড়ু দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমি আর পারছি না। এখনো তোর উঠান ঝাড়ু দেওয়া শেষ হলো না? আমি আর পারছি না মা, জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে। হতচ্ছাড়ি, এত তো খাবার যে গেল, তখন তোমার কষ্ট লাগে না? বাড়ির কাজ করতে গেলেই তোর যত বাহানা শুরু হয়ে যায়। তোর আর উঠান ঝাড়ু দিতে হবে না। ওই যে ওইখানে থালা বাসন কটা আছে, ওগুলো মেজে নিয়ে আয়। ঠিক আছে। হাই 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 হাই, এ কি করলি মুখ পুরি? আমার বাপের বাড়ি থেকে আনা সব থালা বাসন নিয়ে ফেললি। দাঁড়া, এখনই তোকে দেখাচ্ছি মজা। এরপর রহিমা শাহিদাকে মারতে থাকে, আর এসব শাহিদার ছোট ভাই রতন লুকিয়ে থেকে দেখছিল। শাহিদার কষ্ট দেখে সে আর চুপ থাকতে পারে না, না পেরে তার মাকে এ কাজে বাধা দেয়। আহ আহ আমাকে ছেড়ে দাও মা, আর এমন হবে না মা, আমাকে ছেড়ে দাও। থামো মা, এসব কি করছো তুমি? দেখছো না বোন খুব কষ্ট পাচ্ছে। তুমি বোনকে ছেড়ে দাও মা, তুমি বোনকে ছেড়ে দাও। তুই এখান থেকে যা রতন, নইলে কিন্তু ভালো হবে না। এরপর রতন সেখান থেকে চলে যায়। হতচ্ছাড়ি, এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি। আর একবার যদি আমার কথা অমান্য করিস, তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেলি মা? আমি ছাড় পারছি না এই কষ্ট সহ্য করতে। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। ভালোই ভালোই বলছি, বাড়ির সব কাজ শেষ কর, না হলে তোর কপালে শনি আছে। ঠিক আছে মা, এমন ভুল আর হবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ির সব কাজ করে দিচ্ছি। এরপর শাহিদা বাড়ির সকল কাজ শেষ করে মুরগিদের খাওয়াতে যায়। কি রে, হলো তোর কাজ? হ্যাঁ মা, সব কাজ শেষ, এখন শুধু মুরগিগুলোকে খাবার দিলেই সব কাজ হয়ে যাবে। এই নে, মুরগিগুলোকে খাইয়ে এগুলো ধুয়ে নিয়ে আসবি। আমার যে খুব খিদে পেয়েছে মা, তুমি আমাকে কিছু খেতে দাও, খিদের জ্বালা যে আর সহ্য হচ্ছে না। জামা কাপড় ধুয়ে রান্নাঘরে যে পান্তা পড়ে আছে সেগুলো খেয়ে নিবি। এরপর শাহিদা কাপড় ভর্তি বালতি নিয়ে পুকুরে চলে যায় কাপড় কাচতে। কাপড় কাচতে কাচতে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং সেখানে তার সৎ ভাই এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। আপু, কি হলো তোমার? কি হলো আপু, কথা বলছো না যে? কি হলো আপু তোমার? এ কি, আপুর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি একা কিভাবে আপুকে বাড়িতে নিয়ে যাব? আপুর চোখ খোলো না আপু, চোখ খোলো। ওগো কাকিমা, একটু এদিকে আসো না গো, দেখো না আমার আপুর কি হয়েছে। এ কি, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মা মরা মেয়ে, ওর মা বেঁচে থাকতে কত হেসে খেলে বেড়াতো মেয়েটা, পুরো পাড়া মাথায় তুলতো। আর এখন এইটুকুনি মেয়ের এই অবস্থা। রতন, ধর তো দেখি, ওকে তুলে বাড়িতে নিয়ে যাই। এরপর তারা শাহিদাকে তুলে বাড়িতে নিয়ে যায়। হয়েছে কি? ওকে এমন কাঁধে তুলে নিয়ে আসছো কেন? ভাবি, তোমার কাণ্ডজ্ঞান কি কিছু আছে? এইটুকুনি মেয়েকে দিয়ে বাড়ির এত কাজ কেউ করায়? তার উপর মেয়েটার জ্বর এসেছে, এখন তো মেয়েটাকে একটু স্বস্তি দিবে নাকি? তোরও তো আদিক্ষেতা দেখাতে হবে না। মায়ের চেয়ে মাসির দ্বারা বেশি। ও আমার মেয়ে, আমি ভালো করেই জানি ওর সম্পর্কে। তোর ওকে নিয়ে ভাবতে হবে না। মেয়ে বই কি সৎ মেয়ে, আর সৎ মার কাজ কি তুমি তা ভালো মতোই দেখিয়ে দিয়েছো ভাবি। তোর তো দেখছি সাহস কম নয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথেই মুখ নাড়িস। বের হ বলছি, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ। যাচ্ছি বাবা, যাচ্ছি, কিন্তু মনে রেখো ভাবি, ধর্মের কল বাতাসে নড়ে। এই অন্যায়ের শাস্তি তুমি একদিন ঠিকই পাবে। তা দেখা যাবে, এখন তুই বের হ দেখিনি। এরপর কাজলি সেখান থেকে চলে যায়।
এবং রহিমাও সেখান থেকে চলে যায়। এরপর রতন শাহিদার মাথায় পানি ঢালতে থাকে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আপু, তোমার জন্য যে আমার অনেক কষ্ট হয়। তুমি আমার সৎ বোন হলেও আমি তোমাকে নিজের বোনের চেয়েও অনেক বেশি ভালোবাসি আপু। হয়েছে হয়েছে, অত জল ঢালতে হবে না। ওসব ওর নাটক, ওর কিছুই হয়নি। সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। এভাবে বলো না মা, আপুর গায়ে একটু হাত দিয়ে দেখো না, আপুর শরীর জ্বরে পুড়িয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, এখন আইডি কিনি। তোর জন্য ইলিশ মাছ রান্না করেছি, জলদি খাবি আয়। না মা, তুমি আপুকে কাল দুপুর থেকে না খেয়ে রেখেছো, আপু না খেলে আমিও খাবো না। আমার খিদে নেই ভাই, তুই খেয়ে নে, আমার জন্য তোর চিন্তা করতে হবে না। এই নাও আপু ভাত, মা আসার আগে চট করে খেয়ে নাও দেখিনি। তুই আমার জন্য এত কষ্ট করতে গেলি কেন ভাই? মা দেখলে যে তোকে বকবে। ওসব কথা এখন রাখো আপু, জলদি জলদি খেয়ে নাও। হতচ্ছাড়ি, কাজ করিস না আবার চুরি করে ভাত গেলে হচ্ছে। এই নে এই নে, এবার গেল, ভালো করে গেল। এ কি করছো মা? তুমি এমন কেন মা? আপুকে এত অত্যাচার কেন করো মা? তুই চুপ কর, বেশি কথা বলে তোরও খাওয়া বন্ধ করে দেবো। বোনের জন্য দরজা করে উঠলে পারছে। আর এই মুখ পরি, আজ যদি আমাকে 100 টাকা এনে না দিস, তবে তোর আর এই বাড়িতে থাকা চলবে না। নেকা কান্না বাদ দিয়ে জলদি কাজ যা। এ কি বলছো মা? এই অবস্থায় আপু কিভাবে কাজ করবে? তুই চুপ কর, সেসব ও বুঝে নিবে। এই বাড়িতে থাকতে হলে টাকা দিয়েই থাকতে হবে। আর এ কথা কানে ভালো করে ঢুকিয়ে নি। আজ কি বিক্রি করব? শরীরটা যে আর চলছে না। বা, নদীতে তো অনেক শাপলা ফুটেছে, এগুলো তুলে নিয়ে বাজারে যাই। কিন্তু এত জ্বর নিয়ে যে জলেও নামতে পারবো না। আপু তুমি চিন্তা করো না, আমি জলে নেমে তোমার জন্য শাপলা তুলে দিচ্ছি। তুই কোথা থেকে এলি ভাই? আমি তোমার পিছু পিছু এসেছিলাম, কারণ তোমার শরীর ভালো নেই। যদি তুমি আবার জ্ঞান হারিয়ে ফেলো, তোমার জন্য আমার অনেক চিন্তা হয় আপু। তুমি এখানে দাঁড়াও, আমি শাপলা তুলে দিচ্ছি। চল ভাই। তুমি এখানে বসো আপু, আমি শাপলাগুলো বিক্রি করে টাকা নিয়ে আসছি। ঠিক আছে ভাই। আসুন আসুন, শাপলা নিয়ে যান। শাপলা, নদী থেকে আনা তাজা শাপলা, তাজা তাজা শাপলা, আসুন। অনেক হাঁক ডাক করার পরও কোনো খরিদ্দার শাপলাগুলো কিনতে আসে না। রতনের অনেক মন খারাপ হয়ে যায়। হঠাৎ করে জামাল নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে শাপলা কিনতে আসে। কতদিন যে শাপলার তরকারি খাই না, তা সবগুলো শাপলার দাম কত বাবা? সবগুলো শাপলা 100 টাকা চাচা। 80 টাকায় দেব, সবগুলো নিচ্ছি। একটু কমিয়ে টুমিয়ে রাখবে তো নাকি? খরিদ্দার তো পাচ্ছি না, ওনাকে বরং 80 টাকাতেই দিয়ে দিই, তাও তো কিছু টাকা হবে। আর টাকা দিতে পারলে মা আর বোনকে মারবে না। ঠিক আছে চাচা, এই নিন আপনার শাপলা। এই নাও টাকা ধরো। এই নাও আপু, শাপলা বেচার টাকা। এখানে যে মাত্র 80 টাকা আছে, মা যদি 100 টাকার কম পায় তাহলে আমাকে অনেক মারবে। তুমি চিন্তা করো না আপু, মাকে আমি সব বুঝিয়ে বলবো। ও আচ্ছা, তুই তাহলে এই মুখপুরীর সাথে ছিলি? এই মুখপুরী, তোকে না কতবার বলেছি আমার ছেলেকে তোর সাথে নিবি না। অপয়া অলক্ষী মেয়ে কোথাকার, জন্মের সময় তো মাকে খেয়েছিলি, কিছুদিন আগে বাপকেও খেয়েছিস, এখন আমার ছেলেকেও খাওয়ার জন্য সাথে সাথে নিয়ে ঘুরিস। কই কই আমার টাকা কই? দে আমার 100 টাকা আমার হাতে দে। এখানে তো 80 টাকা, 8 টাকা কই? মা, আমরা শাপলা তুলে 80 টাকায় বিক্রি করতে পেরেছি। এই তুই চুপ কর, এই মুখপুরী সাফাই গাইতে এসছিস? যা এখান থেকে। বাকি টাকা কি করছিস বল, কোথায় খরচ করেছিস? জলদি বল। ছাড়ো মা, আমার খুব লাগছে গো, আমাকে ছেড়ে দাও মা, দয়া করে আমাকে ছেড়ে দাও। অপয়া মুখপুরী, আর তোর এই বাড়িতে জায়গা নেই। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে মেরে তোকে কবরে পুঁতে দেবো। তোর মরা বাপ তোর জন্য মোটা মোটা টাকা রেখে যায়নি যে তুই আমার বাড়িতে বসে বসে খাবি। এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। ঠিক আছে মা, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব, আমাকে ছেড়ে দাও। এরপর শাহিদা এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
পিছন থেকে রতন দৌড়ে আসে। আপু আপু কোথায় যাচ্ছ আপু? দাঁড়াও আপু। এ কি ভাই, তুই আবার আমার পেছন পেছন এলি? মা দেখলে যে তোকে খুব মারবে। আমিও বাড়ি ছেড়ে চলে এসেছি আপু। যে বাড়িতে আমার আপু জায়গা নেই সে বাড়িতে আমিও থাকবো না আপু। কি রে খোকা, মেয়েটির কি হয়েছে? এইভাবে রাস্তার মাঝখানে ওকে নিয়ে বসে আছিস যে? আমার আপুর শরীরে প্রচুর জ্বর, না খেতে পেয়ে আপু অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার মা সৎ মেয়ে বলে আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমিও আমার বোনের সাথে বাড়ি ছেড়ে চলে এসেছি। এ কি, মেয়েটার শরীরে তো জ্বরে পুড়ে যাচ্ছে। তোমরা বরং আমার বাড়িতে চলো। তোমার বোন সুস্থ না হওয়া পর্যন্ত আমার বাড়িতেই থেকো। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। ধরো ধরো, তোমার বোনকে ধরো। এই নাও, তোমার বোনের চোখে মুখে একটু পানি দাও। আমি কোথায়? কি হয়েছে আমার? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে আপু, আর বুড়িমা আমাদেরকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। এই নাও, আজ এইটুকু খাবারই জোগাড় করতে পেরেছি। আমি তোমাদের আশ্রয় দিতে পারলেও খাবার দিতে পারবো না। তুমি আমাদের আশ্রয় দিয়েছো, এইটুকু আমাদের কাছে অনেক বুড়িমা। আমি কাজ করে ঠিকই খাবারের ব্যবস্থা করে নিব। পরের দিন সকালে রতন কাজের খোঁজে বের হয়ে যায়। অনেক লোকের কাছে সে কাজ চায়, কিন্তু কেউ তাকে কাজ দিতে চায় না। উল্টো সবাই তাকে অপমান করে তাড়িয়ে দেয়। হঠাৎ সে দেখতে পেল শহর থেকে এক বড়বাবু এসে রাস্তা হারিয়ে ফেলেছে। তখন সে লোকটিকে সাহায্য করতে এগিয়ে যায়। বাবু, আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ বাবা, আমি জামালদের বাড়িতে এসেছিলাম। সেই কতকাল আগে এসেছি, এখন পথঘাট কিছুই চিনতে পারছি না। তুমি কি আমায় ওদের বাড়িতে নিয়ে যেতে পারবে? জি বাবু মশাই, আপনি আমার সাথে চলুন। আমি জামাল চাচাদের বাড়ি চিনি। আসুন, আমার সাথে আসুন। ব্যাগটাও একটু এগিয়ে দিয়ে আসো বাবা। এর বিনিময়ে আমি তোমাকে বকশিশ দিব। ঠিক আছে বাবু মশাই। ধন্যবাদ বাবা, তুমি আমাকে বাঁচালে। এই নাও তোমার বকশিশ। এত টাকা বাবু? এত টাকা আমি নিতে পারবো না বাবু। তুমি এটা রেখে দাও। তুমি খুব ভালো ছেলে। এটা তোমার প্রয়োজনে তুমি খরচ করো। ধন্যবাদ বাবু মশাই। এরপর রতন খুশি হয়ে বাজারে যায় এবং তার বোনের জন্য ঔষধ ও দুহাত ভরে বাজার করে নিয়ে আসে। দেখো দেখো আপু, তোমার জন্য ওষুধ আর কতগুলো বাজার করে নিয়ে এসেছি। এতগুলো টাকা তুই কোথায় পেলি ভাই? এরপর রতন সব কথা শাহিদাকে খুলে বলে। এরপর শাহিদা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এরপর রতন ও শাহিদা দুজনে মিলেমিশে কাজ করে আরামে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন তার কাজলি কাকি তাদের খোঁজ পেয়ে তাদের সৎ মায়ের অসুস্থতার কথা জানায়। সাইদা, তোদেরকে আমি কত খুঁজেছি জানিস? তোর সৎ মায়ের খুব অসুখ, সারা শরীরে গুটি বসন্ত উঠে ভরে গেছে। বেচারির গরু ছাগল সব খরায় শেষ হয়ে গেছে। একা একা এটা ওটা কাজ করে চলতো। এখন আর তার দেখাশোনার করার মতো কেউ নেই রে। আর বেশি দিন বোধহয় বাঁচবে না। তোরা বরং একবার গিয়ে দেখা করে আয়। শুনছি গুটি বসন্ত নাকি বেশ ছোঁয়াইছে, এই জন্য কেউ তোদের বাড়ির কাছে ঘেঁষতেও চায় না রে। কি বলছো কি চাচি? সে যতই অত্যাচার করুক, আমি তাকে মা বলে ডেকেছি। আমি আমার মায়েরই অসুখের সময় আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। চল ভাই রতন, আমার সাথে চল। আসি গো বুড়িমা, তুমি ভালো থেকো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। চল ভাই রতন। চলি গো বুড়িমা, ভালো থেকো তুমি। ঠিক আছে, তোরাও ভালো থাকিস।
আর যখনই আমার কথা মনে পড়বে অথবা কোনো বিপদে পড়বি, দৌড়ে এই বুড়িমার কাছে চলে আসিস। ঠিক আছে বুড়িমা। আমি চলি রে, এর বেশি আমি আর যেতে পারবো না, নইলে এই বসন্ত যা ছোঁয়াইছে আমাকেও ছাড়বে না। এই কি অবস্থা হয়েছে মা তোমার? আমি জন্মের পর থেকে কখনো মাকে দেখিনি। হাসি, কান্না, আনন্দ আর মা ডাকার অনুভূতি আমি তোমার দ্বারাই পূরণ করেছি মা। তুমি চিন্তা করো না মা, আমি আমার এক মাকে হারিয়েছি তো কি হয়েছে? আমি বেঁচে থাকতে আরেক মাকে আমি কোনোদিন চলে যেতে দিব না। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না মা, আমি তোমার কিছু হতে দিব না। আমি তোকে কম অত্যাচার করিনি রে মা, তাও তুই আমার জন্য এত চিন্তা করছিস? আমার মতো পাপীর আর বেঁচে থেকে কি লাভ বল? তোর মতো রত্নকে আমি চিনতে পারিনি রে। তোকে কত অত্যাচার করেছি, কত মেরেছি, কত ভুগেছি। এই ব্যাপারে প্রায়শ্চিত্ত আমি মরে গেলেও পূরণ হবে না রে। এইসব কথা আর কোনোদিনও মুখে আনবে না মা। তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে, আমি তোমার কিচ্ছু হতে দিব না। এরপর শাহিদা দিন রাত এক করে তার মায়ের সেবা করতে লাগলো। আস্তে আস্তে তার মা একেবারে সুস্থ হয়ে গেল। বলেছিলাম না ভাবি, এই মেয়েকেই একদিন তোমার কাজে লাগবে। হ্যাঁ রে ছোট, তোর কথাই ঠিক। আমি আমার রত্নকে চিনতে পারিনি। আজ ও না থাকলে আমি আর পৃথিবীর আলো দেখতে পেতাম না। এরপর তারা একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।